এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, রাত পোহালেই বিজয় দিবস, আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে সংলাপ প্রতিদিন অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন, সন্ত্রাসী হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তার উপর হামলাকারীদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ডাকসু ও সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। হামলার কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের নাম, পরিচয় ও ছবি প্রকাশ পাওয়ার পরও তারা এখনও কেন ধরাছোঁয়ার বাইরে? এমনকি তারা নাকি দেশের বাইরেও চলে গেছে। তাহলে কি সর্ষের ভেতরেই ভূত? এমন সন্দেহ, সংশয় নিয়ে আগামী নির্বাচনের পথে কিভাবে হাঁটবে বাংলাদেশ? আলোচনা করতে উপস্থিত রয়েছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। জনাব শামীম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী প্রক্টর মাহবুব কায়সার। আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যদি প্রথমে শুরু করি শামীম, আপনাকে দিয়ে, যে আমাদের কিছুদিন আগে আমরা দেখলাম যে নুরুল হক নূর, যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পক্ষের শক্তি, বিএনপির সাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে বরিশালে আমাদের এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সেও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে। আমরা দেখলাম যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে গিয়ে আমাদের ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী, সে অস্ত্রধারী সন্ত্রাসী হামলার শিকার হলো। এগুলো আসলে কিসের আলামত, কিসের ইঙ্গিত বহন করে? কোনো একটি ঘটনাতেই কিন্তু এখন পর্যন্ত দেশের জনগণ কেউ বিচারের মুখোমুখি হয়েছে এটা কিন্তু দেখেনি। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাকে সহ আমার সহ আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক প্রফেসর মাহবুব কায়সার সহ দেশ বিদেশে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। চলমান বাংলাদেশের ওসমান হাদীর উপর গুলিবর্ষণ সন্ত্রাসীদের প্রেক্ষাপটে বাংলাদেশের যে নতুন করে রাজনৈতিক সংকট এবং জনগণের মাঝে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, উদ্বেগ দেখা যাচ্ছে, অস্থিরতা, একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনি অবতারণা করেছেন। দেখুন, আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে খুব অল্প সময়ে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি ঘোষণা করেছেন। এই প্রেক্ষাপটে আজকের এই ঘটনা, সন্ত্রাসী ঘটনা, একের পর এক দেশে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দৌরাত্ম্য, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী অভয়ারণ্য পরিণত হয়েছে। অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে জনগণের মাঝে আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। শুধু ওসমান হাদীর এই ঘটনা নয়, সারা বাংলাদেশের। এর মূলে রয়েছে গত জুলাই ঐতিহাসিক এই বিপ্লবের পর থেকে থানা থেকে লুট হয়ে যাওয়া যে অস্ত্র। বিগত সরকার গত 17 বছর 2.5 লক্ষ বৈধ লাইসেন্স দিয়েছে যুবলীগ, ছাত্রলীগদেরকে, সন্ত্রাসীদেরকে। এর বাইরে যে পরিমাণে অস্ত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রয়েছে গত 17 বছর, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। প্রত্যেকটি জায়গায়, প্রতিটা উপজেলায়, প্রতিটি থানা, ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রশক্তির আড়ালে। এই জুলাই বিপ্লবের পর এই থানাগুলো লুট হয়ে গেল। আমরা বারবার বলেছি এই সরকারকে, এই সরকার কিন্তু কর্ণপাত করেন। 1 বছর 4 মাস অতিক্রান্ত হচ্ছে প্রায় এই সরকারের। এই সরকার কি সফলভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান করতে পেরেছে? যারা সন্ত্রাস, চাঁদাবাজ,
দখলবাজ, যারা মাদক সেবনের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত পেশি শক্তিকে ব্যবহার করে অস্ত্র নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজ করছে সারা দেশে, তাদের তালিকা করে গোয়েন্দা সংস্থার হাতে তাদের রিপোর্ট রয়েছে। কোনো ব্যবস্থা নিতে পেরেছে সরকার? কেন পারে না অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার করতে? সে কারণে আজকের এই সংকটের জন্ম দিয়েছে। যত নির্বাচন ঘনিয়ে আসছে তত সহিংসতা বেড়েছে, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, ভাড়াটি খুনিরা তৎপর হয়ে উঠেছে, টাকার বিনিময়ে সন্ত্রাসের রাজত্ব করছে। আজকের পতিত স্বৈরাচারের আজকে যারা হাদিকে গুলি করেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তারা নাকি পালিয়ে গেছে ভারতে। তাদের নাম ঠিকানা প্রকাশিত হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছে, হোম মিনিস্ট্রি রয়েছে, এত বড় প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা কি অসহায় হয়ে পড়েছে? তাদের কি অদক্ষতা? কেন তারা এদেরকে ধরতে পারছে না এখনো, সন্ত্রাসীদেরকে যারা হাদির উপরে গুলি বর্ষণ করেছে? এটি কি রাষ্ট্রের ব্যর্থতা না? সামগ্রিকভাবে হোম মিনিস্ট্রির তো ব্যর্থতায় সর্বাঙ্গের শস্যের মধ্যে বুদ্ধ, যেটা আপনি বলেছেন। কিভাবে এত বড় সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে আমাদের রাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ করে সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এই দায়ভার কে নেবে? কাকে নিতে হবে? সমস্ত মানুষের, বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠা রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে। মানুষের জান মালের নিরাপত্তা কোথাও নাই। এত বড় একটা নির্বাচন আপনি করবেন, আপনাকে অবশ্যই সেটা চ্যালেঞ্জ হিসেবে আপনার উচিত ছিল আগেই সন্ত্রাসী চাঁদাবাজদেরকে চিহ্নিত করে অস্ত্র উদ্ধার অভিযান করা, জনমানের স্বস্তি দেওয়া, মানুষের উপর একটি বিশ্বাস স্থাপন করা যে সরকার সন্ত্রাসীদের ব্যাপারে, দখল বা চাঁদাবাজদের উপর কোনো ছাড় নাই, তাদের গ্রেপ্তার করেছে। আমরা একদিকে দেখছি পতিত স্বৈরাচারের দাগি দাগি আসামিরা, খুনি, সন্ত্রাসী চাঁদাবাজরা বেল নিয়ে আদালত থেকে বের হয়ে আসছে। পুলিশ চেষ্টা করছে, কিন্তু পুলিশটা মানুষ ভয় পাচ্ছে না, ট্রমাতে পড়ছে পুলিশ। আজকে আমাদের তো দেশপ্রেমিক সেনাবাহিনীকে জানমালের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করার জন্য তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিয়োগ করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। কিন্তু সেটা তো দেয়া আছে, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা তো হোম মিনিস্ট্রি, ক্ষমতা দেয়া আছে। হোম মিনিস্ট্রি তো এটা করবে। আপনি কেন হোম মিনিস্ট্রি তার ভিতরে থেকে দেখে যে অর্গানগুলো রয়েছে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, অনেক বড় মিনিস্ট্রি, এটা কেন তারা পারছে না? আপনি যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, এই ব্যর্থতা কাকে আপনি বলবেন? জি, জনাব শামীম, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাহবুব কায়সার স্যারের কাছে যেতে চাই। জনাব মাহবুব কায়সার, আমরা তো দেখলাম যে ঘটা করে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরকে ধরার জন্য এর আগেও অভিযান ঘোষণা করা হয়েছিল। আবার কালকে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও অভিযানের কথা বলছেন। তাহলে আগের যে অভিযান হলো এবং যেটা শামীম ভাই বলছে যে 5ই আগস্টের পরে যে থানা লুট হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, সেই অবৈধ অস্ত্র উদ্ধারে কি কোনো সফলতা দেখছেন? সেটার ধারাবাহিকতাই কি এই ওসমান হাদির উপরে সশস্ত্র হামলা? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে একই সাথে বিজয় দিবসের আগাম জাস্ট পূর্ব মুহূর্তে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আমার সহ আলোচক শামীম ভাই যে পয়েন্টগুলো রেজ করেছেন এগুলোর সাথে একদমই দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত বেদনার্ত আছি, এই অর্থে বেদনার্ত আছি। দেখুন, জুলাই আমাদেরকে একটি স্বপ্নের দ্বার উন্মোচন করেছে। জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান যেই নামে আমি ডাকি না কেন, এটি বাংলাদেশের রাজনীতির আগামী নির্ধারণের একটি পাথওয়ে ছিল। এবং আমরা শুধু বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, এনসিপি এই শব্দগুলো বলছি না, এটি আমরা সামগ্রিকভাবে গত 54 বছরে আমাদের যে রাজনীতির যে ব্যর্থতা অথবা আমাদের যে অসফলতা, সফলতা আমাদের অনেক আছে, কিন্তু যা কিছু এখনও গ্যাপ আছে সেটিকে পূরণ করে আমাদের এগিয়ে যাওয়ার একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কিন্তু আমরা এই জায়গাটাতে হতাশার ভুগছি। হতাশা এই জন্য বলছি যে শুধুমাত্র আমরা গত 1 বছরে আমরা দেখলাম শুধু নির্বাচন কেন্দ্রিক কিছু কাজ, মানে চিন্তা ভাবনা। নিঃসন্দেহে নির্বাচন হতেই হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া একটি গণতান্ত্রিক দেশ চলবে না, বেশি দিন চলবে না, আপনি যেভাবেই বলেন না কেন, যে ফর্মে বলেন না কেন। কিন্তু এই নির্বাচন করতে গিয়ে নির্বাচনকে আমরা এত বেশি আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছি, যার ফলে আমাদের আসলে কি
মানে সরকার পক্ষ এখন যারা দায়িত্বে আছেন, আমরা ইন্টারিমের কথা বলছি, অথবা বাংলাদেশের প্রধান এবং অপ্রধান রাজনৈতিক দলগুলোর যে 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 মানে পরিচালনার অথবা চিন্তা দর্শন, তার মধ্যে শুধু নির্বাচন মানে একীভূত হয়ে গিয়েছিল, যার ফলে দেখুন আপনি আমরা অনেক কিছু যেগুলো আমাদের সংস্কার বলি বা যাই বলি সেগুলোকে, অথবা ওভারঅল দেশের যে ঐক্য তৈরি করবার যে প্রয়োজনীয়তা, সেটি থেকে আমরা কিছুটা হলেও বিচ্যুত হয়েছি। এখন এতদিন পর্যন্ত বিষয়গুলো একরকম একমুখী ছিল। ভাই ঠিকই বলেছেন, যত নির্বাচন আসছে, নির্বাচন যদি একবার হয়ে যায় এবং এটি যদি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, নিঃসন্দেহে একটা শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা আছে, আমরা আশা করি, কারণ এটাই ইতিহাস, এটাই হচ্ছে আমরা জানি। কিন্তু এখনও তো একটি সরকার আছে। এখন আপনি এটা, আমরা তো বলতে পারি না যে এখন সরকার নেই, এখন যে সরকার আছে, বরং আমরা উল্টোভাবে বলি, বিএনপি, জামাত এবং এনসিপি শুরু থেকেই যেভাবে এই সরকারকে বিভিন্ন পর্যায়ে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে, এটা রাজনৈতিক দলের কাজ। তারা নির্বাচন করবে, তারা ক্ষমতায় আসতে চায়, এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু পাশাপাশি তারা কিন্তু প্রচুর সুযোগ এবং তারা সমর্থন দিয়ে গেছে। এখন যে কথাটি আপনি বলছেন যে অস্ত্র উদ্ধার, দেখুন ভাই একটা পরিসংখ্যান উল্লেখ করেছেন, 2.5 লক্ষের মতো যে বৈধ অস্ত্র, মানে বৈধভাবে অস্ত্র দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে শুধু তফসিল ঘোষণার জন্য কেন বসে থাকতে হবে? আমরা জানি এটা একটা কনভেনশন যে তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশনগুলো নির্বাচনকে সুষ্ঠু এবং নিরাপদ করবার জন্য অস্ত্রগুলো জমা রাখে, সেটি একটা কনভেনশনাল ট্রেডিশনাল একটা প্রক্রিয়া। কিন্তু দেশ যখন একটি ভালনারেবল পর্যায়ে আছে, এবং বিশেষ করে ভাই আরেকটি পয়েন্ট উল্লেখ করেছেন যে এই 24শে আগস্টের পরে যে থানাগুলো যে মানে ওপেন হয়ে গেছে, থানাগুলো যে অনিরাপদ হয়ে গিয়েছিল, মানে আমি বলবো কোনো রকম মানে নিরাপত্তা ছিল না, সেই জায়গাগুলোতে আমরা তথ্য তো জানি প্রচুর অস্ত্র লুট হয়েছে। তো সেই অস্ত্রগুলো তো কোনোভাবেই বৈধ না। অস্ত্রগুলো বৈধ, কিন্তু যেই ব্যক্তির কাছে গেছে সেগুলো তাদের কাছে বৈধ না। সুতরাং সেই অস্ত্রগুলো বাংলাদেশে থাকুক, পাশের দেশে থাকুক, যেখানেই থাকুক, সেই অস্ত্রগুলো কিন্তু মানে আমাদের হিসাবের বাইরে চলে গেছে। সুতরাং আমরা তফসিলের জন্য ওয়েট না করে, অপেক্ষা না করে, যদি সেই অস্ত্রগুলোকে ক্র্যাশ প্রোগ্রাম করে, আরও একটা কনভেনশন জারি করে, একটা বিধি জারি করে, যদি আমরা এক্সট্রা কোনো প্রিকশনস নিয়ে যদি আমরা ব্যবস্থা নিতে পারতাম, তাহলে আজকে একটি হাদির মতো এই দুর্ঘটনা ঘটতে পারতাম। দেখুন, হাদি একজন শুধু ব্যক্তি না, হাদি ওমর ওসমান হাদি একজন শুধু শরীফ ওসমান হাদি একজন ব্যক্তি না। আমরা মনে করি সে হচ্ছে তার যে ভয়েস, তার যে চলাফেরা, তার যে মিশন, তার যে বক্তব্য, এটি হচ্ছে এদেশের সাধারণ মানুষের বক্তব্য, এবং অত্যন্ত আমি বলবো খুবই দৃঢ়, খুবই প্রতিশ্রুত, খুবই ডিটারমাইন্ড। এবং আমি এইভাবে তাকে দেখি, এই ছেলেটাকে, আমাদেরই ছাত্র, আমরা এইভাবে দেখি, মাত্র তরুণ, টকবকে তরুণ, এই ছেলেগুলোর, এই হাদিসহ বেশ কয়েকটি ছেলের জীবন ঝুঁকি নিয়ে আজকে 24 তৈরি হয়েছে। এর সাথে সাধারণ মানুষ ছিল, রাজনীতিবিদরা ছিল, সবই ছিল, কিন্তু তাদেরকে ভুলে গেলে চলবে না। একদম সার্বভৌমত্বের একটা প্রতীক হয়ে উঠেছিল এই ছেলেটি। আমরা ভারতের কথা বলছি, ভারত বিরোধিতা নয়, ভারতের সাথে আমাদের সহাবস্থান থাকবে। আমরা ভারত একটি ভূখণ্ড, বাংলাদেশ একটি ভূখণ্ড, দুটি স্বাধীন দেশ পাশাপাশি থাকবার নজির পৃথিবীতে হাজার আছে। সুতরাং আমরা কেন ভারতকে তোষামোদ কেন করতে হবে, অথবা বিরোধিতা কেন করতে হবে? আমরা উইন উইন সিচুয়েশনে থাকবো। আমাদের একটি সার্বভৌম মর্যাদা নিয়ে থাকতে হবে। আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ, যদি এটা স্বাধীন হয়ে থাকে, অবশ্যই স্বাধীন, যদি এটা স্বাধীন আমরা বলি, তাহলে স্বাধীনতার প্রথম শর্ত হচ্ছে সার্বভৌম হতে হবে। সেই সার্বভৌমত্বের প্রশ্নে যারাই আপোষ করবে, তাদেরকে কিন্তু আমরা মানে দেশপ্রেমিক মানুষ কখনোই ছাড় দিবে না। আর সার্বভৌমত্বের কথা বলে যারা রাজনীতি করবে, তাদেরকেই আমরা বাংলাদেশের রাজনীতিতে আগামীতে দেখতে চাই, সেটি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, অথবা সাধারণ কোনো প্ল্যাটফর্ম হোক। এর বাইরে আর কোনো বক্তব্য নাই। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই পর্যায়ে হাদিকে আমরা দোয়া করি, কায়মনোবাক্যে দোয়া করি, হাদি ফিরে আসুক। হাদির মতো ছেলে, হাদির মতো রাজনীতিবিদ, হাদির মতো সম্ভাবনা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। কারণ তাদের জীবন পড়ে আছে, তারাই রাজনীতিটাকে বিনির্মাণ করবে। কিন্তু পাশাপাশি অনতিবিলম্বে এক মুহূর্তে দেরি না করে, যে কোনো প্রসিডিওর মেনটেন না করেও স্পেশাল অর্ডার দিয়ে হলেও বাংলাদেশের যে মানে গোপন যে অস্ত্রগুলো আছে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা, কারণ মানুষগুলো তো আগেরগুলোই আছে, সব মানুষ খারাপ না। আমি সাধারণ মানুষের মধ্যে যারা আওয়ামী লীগ করছে সব আওয়ামী লীগ খারাপ, এটা আমি বলবো না, কিন্তু সন্ত্রাসের যে বিষয়টি দাঁড়িয়ে গেছে, এটি অবশ্যই আমাদেরকে প্রতিবেদন করতে হবে। আদারওয়াইজ আপনি যত সামনে 24 ঘন্টা পার হবেন, একটা নতুন রিস্ক তৈরি করবেন। এখন আমাদের সব রাজনীতিবিদরা মাঠে খুব অ্যাক্টিভ, আমাদের এই দেশ রাজনীতিবিদদের হাতেই ভবিষ্যৎ তৈরি হবে। সুতরাং রাজনীতিবিদদের নিরাপত্তা, আমি বলি না যে জনজনের নিরাপত্তা দিতে হবে, কিন্তু আপনি যদি মানে জনজনের নিরাপত্তা না দিয়ে পরিবেশ তৈরি করা, আপনি নিরাপত্তা অনিরাপদ হবার যে
সম্ভাবনাগুলো, যেই পয়েন্টসগুলো, সেগুলোকে আপনি মনোযোগ দেন। ব্যক্তিকে নিরাপত্তা দিতে হবে কেন? ব্যক্তি ঘরে ঘরে, আগের কোনো এক সময় মন্ত্রী বলেছিল যে ঘরে ঘরে গিয়ে আমি নিরাপত্তা দেবো কিনা। অবশ্যই ঘরে ঘরে নিরাপত্তা দেবেন না, কিন্তু অনিরাপদ হওয়ার যে অল্প কয়টি মাধ্যম আছে সেই সোর্সগুলো আপনি বন্ধ করবেন। সেটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেটি যদি না করে তাহলে সিটিজেন হিসাবে আমরা অত্যন্ত অনিরাপদ বোধ করছি। জি, মাহবুব কায়সার, আপনাকে ধন্যবাদ। আমরা শামীমুর রহমান শামীমের কাছে আবার যাই, যে আপনি দেখবেন যে এই যে অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম, সে কিন্তু গ্রেপ্তার হয়েছিল আরেকটি মামলায়, চাঁদাবাজির মামলা, এবং অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। মাত্র 2-2.5 মাসের ভিতরে সে কিভাবে বের হয়ে আসলো, এবং এখানে আমরা দেখলাম যে গণমাধ্যমে এসছে যে সেই তার জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াই আবার বিএনপিপন্থী যারা আইনজীবী আছে তারা সেই লড়াইটা লড়েছেন। তাহলে এইখানটাতে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা আমরা দেখেছি পত্রিকায়, ফয়সাল করিম মাসুদ, যার ছদ্মনাম হলো দাউদ বিন ফয়সাল, যে গুলি করেছে, ছাত্রলীগের ক্যাডার ছিল। এর আগে অস্ত্র নিয়ে সে ধরা পড়েছে 2 বার। তা উচ্চতর আদালত থেকে সে জামিন পেয়েছে। আমার কথা হলো, উচ্চতর আদালত থেকে জামিন পেয়েছেন, এ ধরনের সেন্সিটিভ একটি বিষয়। এটা তো শুধু উচ্চতর আদালত না, নিম্ন আদালতে, জেলাতে এবং মহানগরে সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, সব জায়গায় আপনার সন্ত্রাসীরা, চাঁদাবাজরা যারা, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি মামলার আসামি, তাদেরকেও জামিন দিয়েছে, বেপরোয়াভাবে জামিন দেওয়া। আমার বাগেরহাটে এর আগে এসপি সাহেব ছিলেন তহিদুল আরিফ, তার সাথে আমি, এখন সে ট্রান্সফার হয়ে গেছে, আমার সাথে তার কথা বলার পর তিনি বললেন, শামীম ভাই, আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা অস্ত্রধারী তাদের আমি 70% গ্রেপ্তার করেছি, কিন্তু দুঃখজনক সবগুলো 5 দিন, 7 দিন, 10 দিন পরে বেল হয়ে আমাদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা তো জুডিশিয়ারি ব্যর্থতা। আমাদের অ্যাটর্নি জেনারেল, আমাদের আইন মন্ত্রণালয় রয়েছেন, আইনমন্ত্রী রয়েছে, তাদেরই দেখার কথা। আইন উপদেষ্টা রয়েছে, আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারিনি। এই অপরাধীরা ভয়ঙ্কর অপরাধী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এরা কিভাবে বেল পেয়ে যাচ্ছে? সব আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের। এবং এরা যারা অস্ত্রধারী, এরা তো সুবিধাবাদী, বিভিন্ন দলের ছত্রছায়া শেল্টার নিয়ে তারা এই অপকর্ম করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে, জিম্মি করে ফেলেছে মানুষ। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যারা তাদের পক্ষে আইনি লড়াইটা চালায়, তারা কি তাদের কোনো ব্যাকগ্রাউন্ড জানেন না? অবশ্যই। তাদের কি কোনো হিস্ট্রি তারা জানেন না, যে আমি কার পক্ষে কি কারণে আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছি? অবশ্যই। আর এরা তো আপনার অন্য সাধারণ যারা আসামি আছে, আইনি প্রতিকার যারা নিতে চায়, তাদের চেয়েও তো এদের নেটওয়ার্ক শক্তিশালী, এবং এরা তো টাকা পয়সাও বেশি দেয়। আপনাকে এটা তো আমি বলেছি, এটা তো অবশ্যই আইনজীবীদের আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে, এটা নৈতিক দায়িত্ব আমাদেরও। একজন রাষ্ট্রের খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ লোক বা আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন বিগত দিনে, এখনও করে যাচ্ছেন, ধৃষ্টতা দেখাচ্ছেন, তাদের আইনের প্রতিকার এভাবে হওয়া উচিত না। রাষ্ট্রকে সেটা খেয়াল রাখতে হবে। একজন উকিল তো তার পেশাদারিত্বের জন্য করবে, কিন্তু রাষ্ট্র সেখানে কি জন্য রয়েছে? আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল রয়েছে, সর্বোচ্চ আইন কর্মকর্তা, তার ধারাবাহিকতায় এডিশনাল অ্যাটর্নি জেনারেল রয়েছেন, তারা রয়েছে। প্রত্যেকটি, আপনি কোর্টে যান, জেলায় যান, মহানগরে যান, সরকারের পক্ষ থেকে আইন কর্মকর্তারা রয়েছে। তারা কি করেছে? আপনাকে তো, এটা আইন মন্ত্রণালয়ের ব্যর্থতা, এটা হোম মিনিস্ট্রির ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার তো তারা এড়াতে পারবেন। আপনি জনগণ কি? রাষ্ট্রের মালিকানা হলো জনগণ। জনগণের জান মালের, নাগরিকদের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারছেন না। রাষ্ট্র হিসেবে এই যে অর্গানগুলো মানুষের নিরাপত্তার জন্য রয়েছে, এরা কি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করেছে? রাষ্ট্র শক্তির চেয়ে সন্ত্রাসীদের শক্তি কি বেশি প্রমাণিত হচ্ছে না? এখানে এই উদ্বিগ্নতার কারণ জনগণের মাঝে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্র নিরাপত্তা দিতে মানুষের ব্যর্থ হচ্ছে। আপনি কেন এই অপরাধীদের, বেপরোয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এই অতীতেও ছিল, 17 বছর, জুলাই বিপ্লবের পরেও ছিল, এদের তালিকা রয়েছে, প্রত্যেকটি জেলায় উপজেলায় রয়েছে, কেন দলমত নির্বিশেষে যারা অপরাধের সাথে জড়িত এই সরকার শনাক্ত করে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট রয়েছে, তাদেরকে আইনের আওতায় ধরতে পারেনি?
জি, জনাব শামীম আপনাকে ধন্যবাদ। আমি মাহবুব কায়সার আপনার কাছে যাই যে এই যে ফয়সাল করিম, এই যে অস্ত্রধারী সন্ত্রাসী এবং তার যে সহযোগী ছিল মোটর বাইক চালক, তাদের ছবি, পরিচয়, নাম গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল এবং সরকার তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে আবার জানতে পারলাম সেই পুরস্কার ঘোষণার যে সময়টা, সেই সময়টিতেও তারা দেশেই ছিল। তাহলে তারা কিভাবে দেশের বাহিরে চলে গেল, যেতে পারলো কার সহযোগিতায়, কার ইন্ধনে? এই প্রশ্নটি আমি আপনার কাছ থেকে উত্তর নিব। জনাব কায়সার, আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে যে অস্ত্রধারী গুলি করলো এবং যে মোটরসাইকেল চালালো, তাদের নাম, পরিচয় এবং ছবি গণমাধ্যমে প্রকাশ পেল। তারপরে সরকার তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো। তারপরে তারা দেশের বাইরে পালিয়ে গেল কেন? এবং আমরা সর্বশেষ দেখলাম যে সন্ত্রাসী এবং অস্ত্রধারী ফয়সাল করিম সে আবার সেলফিও দিয়েছে। আচ্ছা, এটা কিসের আলামত, কিসের লক্ষ্য? এটি ভয়াবহতা। এক কথায় এটি দেশের নিরাপত্তা যে বাস্তবতা, এটির একটা ভয়াবহ চিত্র। দেখুন, আমরা একটু এভাবে ভাবি যে এই সন্ত্রাসী ফয়সাল করিম এই আমলেই, এই সরকারের বা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই 2-3 মাস আগে অস্ত্রসহ ধরা পড়েছে এবং তার পরিচয়টুকু নতুন না। সে ছাত্রলীগ করে, ছাত্রলীগের সন্ত্রাসী এটি আগে থেকে আমরা সবাই জানে, যারা জানার কথা তারা জানে। তো সে আটক হয়েছে, সে ছাড়া পেল কীভাবে? এখানে একটি বিষয় চলে আসে যে পেশাগতভাবে যিনি এটি ডিল করেছেন, লয়ার, তার একটি রাজনৈতিক পরিচয় আছে। সেটি একটা বিষয় আপনি ভাইকে জানতে চেয়েছেন, কিন্তু আমি এর সাথে আরেকটা বিষয় বলি। পেশাগত দায়িত্ব থাকলেই কি আমার দেশপ্রেম, আমার সমাজ বাস্তবতা সব ভুলে যাব? মানে এই ছেলেটিকে বা এই সন্ত্রাসীকে মুক্ত করার ক্ষেত্রে আইনের দুর্বলতা তো অবশ্যই আছে, কিন্তু শুধু আইনের দুর্বলতা দিয়ে তো এটি হবে না। এখানে তো অবশ্যই নৈতিকতার প্রশ্ন আছে যে সবাইকে কি আমি তাহলে কি এই সাপোর্টটা দেবো কিনা। দায়িত্ববোধের প্রশ্ন, দায়িত্ববোধের প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন, দেশপ্রেমের প্রশ্ন। তাহলে কিন্তু হ্যাঁ, নিঃসন্দেহে নাগরিক হিসাবে জনাব কায়সার কামালের পেশাগত এই অধিকার আছে, তিনি একজনকে তিনি লিগ্যাল সাপোর্ট দিতেই পারেন। কিন্তু আমরা এটাও একটু জানতে চাইবো, কিন্তু তিনি তো একই সাথে রাজনীতিবিদ, সেই জন্যই তো প্রশ্নটা। এবং সমাজের যে মধ্যে অস্ত্রধারী সন্ত্রাসী তার বিরোধী মত, বিরোধী রাজনৈতিক দল উনি করেন না। রাজনৈতিক বন্দী, রাজনৈতিকভাবে অনেককেই আমরা বিভিন্নভাবে এই দল ওই দলকে সাপোর্ট দিতে দেখেছি, সেটি ঠিক আছে। কিন্তু এই ছেলেটি তো বা এ তো সন্ত্রাসী, এ তো রাজনীতিবিদ নয়, আসলে এ তো খুনি। সুতরাং তার এমত অবস্থায় সে মানে কিভাবে মুক্তি পেল, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন, যে প্রশ্নটা করেছেন, দেখুন 5ই আগস্টের পরে, ঠিক অব্যবহিত পরে, আমরা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাশের দেশে চলে যেতে দেখেছি এবং সেনাবাহিনীর এখানে ছিল, তারাও পরবর্তী ধাপে ধাপে বিভিন্ন জন সবাই ভারতে আশ্রয় নিয়েছে এক এক করে। সুতরাং এই জায়গাটায় যখন আমরা দিনের পর দিন বলে আসছি যে কিভাবে গেল, এটা কোনো সদুত্তর কিন্তু সরকার এবং কোনো মহল থেকে আমরা পাইনি। অর্থাৎ এটাই ছিল ট্রায়াল, যে আপনি 5ই আগস্টের পরে শেখ হাসিনা গিয়েছে সেটা বুঝলাম, সেটা জনগণ তখন ছিল না, কিন্তু এরপরে যারা আটক হয়েছে অথবা যারা দেশে ছিল তারা ধাপে ধাপে সবাই চলে গিয়েছে। তারা যদি চলে গিয়ে থাকে, তারা যদি না যেত, তারা আইনের কাছে আশ্রয় চাইলে তাদের বিচার হতো, কিন্তু তারা বিচারের মুখোমুখি হন নাই, তারা কিন্তু পালিয়েছেন। তার মানে তারা এটা একটা সেলফ, মানে কি বলবো, এটা ঘোষণা যে আমি আসলে সন্ত্রাসী বা আমি অত দায়ী, অপরাধী। হ্যাঁ, তাহলে এই তাদেরকে যাওয়ার মানে পালিয়ে যেতে দেওয়ার বা পালিয়ে যাওয়ার এই ঘটনাটি আসলে এক ধরনের ট্রায়াল ছিল। এখন আপনি এখান থেকে বোঝা যায় আমাদের বর্ডার আসলে ওপেন, বর্ডার সিল করা যাচ্ছে না, এবং বর্ডারের দায়িত্বে বিডিআর, এখন বিজিবি এবং পুলিশ, আর্মি যারাই থাকুক না কেন, এর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বারবার বলা হচ্ছে, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেই, উনি সৎ মানুষ, এটি সর্বমহলে আমরা জানি, কিন্তু উনি যেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আমি তো বলি যে এই বডি ল্যাঙ্গুয়েজই তো এক ধরনের দুর্বলতা। আমি ওনার প্রশাসনিক দুর্বলতার কথা আর বলছি না, কিন্তু এই যেভাবে তিনি কথা বলেন, এই বোল্ডনেস, ওনার মধ্যে তো কোনো বোল্ডনেস দেখি না।
ওনার আদেশ দেওয়ার ক্ষেত্রে অথবা মানে উনি অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে। এখন একজন মানুষের এটা হতেই পারে, কিন্তু আমি মনে করি যে পদত্যাগের কথাটি রাজনীতিবিদরা বলবেন, পদত্যাগ অবশ্যই নৈতিকভাবে উনি করা উচিত, কিন্তু যদি নাও করেন এই মুহূর্তে ওনাকে চেঞ্জ করে দেওয়া উচিত। এবং একজন সাহসী, একজন মানে করিতকর্মা একজন মানুষকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি জায়গায়, উনি একসময় মানে সেনাবাহিনীর লোক ছিলেন, সেটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে তিনি কিভাবে পারফর্ম করছেন এই জায়গাটাতে পরিবর্তন। কারণ সামনে নির্বাচন, আমাদের একজন ব্যক্তি আহত হয়েছে, সেটি মানে নিঃসন্দেহে দায়, ক্ষতি, কিন্তু সামনে পুরো দিন 12 তারিখ পর্যন্ত বা 12 তারিখের পরেও আমাদের বাংলাদেশের রাজনীতির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুতরাং এই যে যেভাবে সে গেছে এটি ওই ধারাবাহিকতারই একটা অংশ বলে আমি মনে করি। এবং আমাদের কাছে তথ্য আছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি, তথ্য এই অর্থে আছে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি সে জেল থেকে বের হওয়ার পরে রেকি করেছে, যে এইখান থেকে সিলেট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে হালুয়াঘাট বা যেখান থেকে গিয়েছে সেই যাওয়া পর্যন্ত সে নাকি রেকি করেছে আগে, যে কিভাবে যাবে, কে তাকে ওই পারে রিসিভ করবে, কে তাকে এই পারে সহযোগিতা করবে। তো আপনি সিনেমা তো হার মেনেছে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, এই জায়গাগুলো যদি এখনই নড়চড়ে, আজকেই যদি নড়চড়ে না বসে, এখনও যদি স্পেশাল অর্ডার না হয় বা স্পেশালি এটার অ্যারেঞ্জমেন্ট না হয়, তাহলে আপনি সামনে আরও ভয়াবহতা দেখবেন, এমনটা অস্বীকার করা যাবে না। জি, মাহবুব কায়সার, আপনাকে ধন্যবাদ। আমি আসি শামীমুর রহমান শামীম, আপনার কাছে। এই যে আওয়ামী লীগ, যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, তাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, তাদের যারা নেতাকর্মী আছে, এমনকি দলীয় প্রধান পলাতক শেখ হাসিনা পর্যন্ত এদেশের মানুষকে এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তারা বদলা নেয়ার কথা বলছে। তো সেই জায়গাটিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আপনারা যারা রাজনীতিবিদরা আছেন, তারা আসলে কতটা সক্রিয় এবং কতটা একতাবদ্ধ আছেন? যদিও আজকে ডাকসু থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, ডাকসু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে, আজকে সর্বদলীয় একটা সমাবেশ হয়েছে আপনার শহীদ মিনারে, সেখানেও ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। আর কতটা বিপদগ্রস্ত হলে পরে আপনারা রাজনীতিবিদরা বুঝবেন যে আপনারা বিপদের ভিতরে আছেন এবং দেশের মানুষ শঙ্কার ভিতরে আছেন, আতঙ্কের মধ্যে আছেন? ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। একটু আগে স্যার সুন্দরভাবে বলেছেন, চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন। আসলে তাই, বাংলাদেশের আজকের এই সরকারের খুব দুর্বল সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন। কিন্তু এটাই তো অনেক শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল। আপনাকে অধিকাংশ লোকরা এনজিও থেকে আসছে, এদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞা আছে কিনা সেটা দেশবাসীর কাছে প্রতীয়মান হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস, আর এনজিও চালানো আর এক জিনিস। সাহস, দেশপ্রেম, সততা এবং পরিকর্মা, যেটা উনি বলেছেন, দৃঢ়চেতা মনোভাব আপনাকে থাকতে হবে, সেটা যেটা রাজনীতিবিদদের মাঝে গড়ে ওঠে, ঘাত প্রতিঘাত, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে ওঠে। আপনি বাস্তব পদক্ষেপ নিতে পারছেন না। এই সরকার অত্যন্ত দুর্বল সরকার। যদিও সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে, ছাত্ররা সবাই, কিন্তু যেভাবে অ্যাক্ট করা উচিত ছিল এই সরকার, সেটা কি পেরেছে? কোনো সাইডে পারে না। এই সরকার প্রত্যেকটি জায়গায় মানুষের যে প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের পর, সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে? দীর্ঘ সময় পথ অতিক্রম করেছে, 1 বছর 4 মাস, কম সময় না। কেন পারে নাই? যারা দায়িত্ব পালন করেছেন অনেকেই সততা আছে, দেশপ্রেম আছে, কিন্তু তাদের দক্ষতা, রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেটা মোটেই নাই। কিন্তু রাজনীতিবিদরা কি সঠিক দায়িত্ব পালন করছে? তাদের ভেদাভেদ, এক পক্ষ সেটা তো একটা রয়েছে। আমাদের তো রাজনৈতিক অঙ্গনে এখন আপনাদের দেন, জুলাই বিপ্লবের পর একটি তো রাজনৈতিক সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ অনেকটা নিষিদ্ধ হয়ে গেছে, পালিয়ে চলে গেছে, একটা শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হয়েছে একটা ভোট। তাদের তো একটা ভোট ব্যাংক রয়েছে। এখন প্রতিদ্বন্দ্বী 2টি রাজনৈতিক দল বলায় আপনার সৃষ্টি হয়েছে, বিএনপির নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে আপনাদের মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ থাকা উচিত। তা নাহলে এই যে বিজয়, জুলাই বিপ্লবের,
এটাকে আপনি ধারণ করে কিন্তু কাদা ছোড়াছুড়ি কি থেমে এটার জন্য আছে? আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে সফলতা অর্জন সেটাকে আমরা দীর্ঘস্থায়ী রূপ দিতে বাধা সৃষ্টি হচ্ছে পদে পদে। এ রাষ্ট্র বিপন্ন হচ্ছে। আমাদের তো আদর্শগত ভিন্নতা থাকবে, কিন্তু দেশের সাথে, জাতির সাথে, মানুষের সাথে ইকুইলিব্রিয়াম একটা পয়েন্টে তো আপনাকে আসতে হবে। সেটা জনগণের এ রাষ্ট্রের মালিক, তাদেরকে মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই নির্বাচিত করবে জনপ্রতিনিধি, তাদের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে ঐক্যবদ্ধ হয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব তো বলেছেন এটি, যারাই নির্বাচিত হবে সবাইকে নিয়ে হাসিনা যেখানে রাষ্ট্রকে রেখে গেছে, সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে 17 বছর লুটপাট করে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, একা একটা বিএনপি বা একটা দলের পক্ষেই রাষ্ট্রকে বিনির্মাণ করে নতুন করে সম্ভব না। সবাইকে নিয়ে জাতীয় সরকারের মধ্য দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এটার কোনো বিকল্প পথ নেই। কিন্তু সেখানে অস্থির প্রতিযোগিতায় জামাত ইসলাম তারা মরিয়া হয়ে উঠছে ক্ষমতায় যাওয়ার জন্য। যেভাবে আপনার ট্রেনটা চালু হচ্ছে, আমরা আমাদের হাত দিয়েই যেন প্রতি স্বৈরাচার পুনর্বাসিত না হয়, সেদিক তো আমাদের খেয়াল রাখতে হবে। এই সরকার আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে জনগণকে নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর সাথে জড়িত। আজকে এই ঘটনার মধ্য দিয়ে হাদির উপরে সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনা দিয়ে, আপনার ফুয়াদের ঘটনা দিয়ে, চিটাং বলেন, প্রত্যেক জায়গায় যে গুলিবিদ্ধ হচ্ছে প্রার্থীরা, এই ঘটনার মধ্যে দিয়ে সমস্ত মানুষ উদ্বিগ্নতা প্রকাশ করছে, উৎকণ্ঠা রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তত এই ধরনের ব্যাপারে ঘটনা, সহিংসতার ঘটনা দেশব্যাপী পড়ছে। এটার থেকে চ্যালেঞ্জ হিসেবে এই সরকারকে নিতে হবে। জি, এই সরকারের ব্যর্থতার আমি কোনো একটু মাহবুব কায়সার, আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদির উপরে হামলার ঘটনাকে বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনের আগে এরকম দু একটি খুন খারাপি হতেই পারে, তিনি এই ভাষায় কথা বলেছেন। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনের মাঠটা কেমন দেখছেন? আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিব। জনাব মাহবুব কায়সার, আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সে হামলাকে তিনি বিচ্ছিন্ন উল্লেখ করেছেন এবং বলেছেন যে নির্বাচনের আগে এরকম দু একটি খুন খারাপির ঘটনা ঘটতেই পারে। এইটাকে কিভাবে, কোন ভাষায় মূল্যায়ন করবেন আপনি? আমি খুব দুঃখিত এবং কিছুটা বিভ্রান্ত। ওনারা কি বিচ্ছিন্ন শব্দ ছাড়া আর কোনো শব্দ খুঁজে পান না? আমরা বছরের পর বছর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এই দায়িত্বশীল মানুষের কাছ থেকে এরকম কিছু ঘটনা ঘটলেই চেয়ার থেকে বলা হয় এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা এমন একটা টার্ম হয়ে গেছে, এটাই এখন একটা পয়জন। এটা একটা দায় অস্বীকারের এবং এটাকে জাস্টিফাই করবার, নিজের পদ, নিজের অবস্থানটাকে জাস্টিফাই করবার একটা সহজ এবং সুলভ একটি শব্দ। কেন মানে হাদির ঘটনার পরে ওনাকে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে? কি কারণে? কাকে উনি সন্তুষ্ট করতে চান? তিনি কেন দৃঢ় কথা বললেন না? যদি বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে এই সিনেমাটিক ওয়েতে এভাবে যেভাবে আমরা দেখছি, যদি এটা সত্য হয়ে থাকে, যে ভিডিওটা আমরা দেখছি, যেভাবে রেকি করার কথা আসছে, যেভাবে টাকা পয়সা লেনদেন এপার থেকে মানে পুরো পরিকল্পিত যেই মানে মিশন দেখছি, তাহলে বিচ্ছিন্ন ঘটনা হয় কেমনে? আর এটা বলে তো তিনি লাইসেন্স দিয়ে দিলেন একরকম। তো এর বিচ্ছিন্ন ঘটনা। এবং আরেকরকম বলছেন যে হতেই পারে। হ্যাঁ, নির্বাচন আসলে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, প্রতিপক্ষ, এটা ঠিক। নির্বাচন তো একটা ক্ষমতার দ্বন্দ্ব, সেটা হিট অফ দ্য মোমেন্ট অনেক ঘটনা ঘটতে পারে। কিন্তু এটা কি এই মুখ থেকে আসা উচিত? যেটা ঘটবে সেটাকে মিনিমাইজ করা যায় কিভাবে, সেই প্রিকশনসগুলো না নিয়ে তিনি যদি এই ল্যাঙ্গুয়েজে সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে মেসেজটুকু কি যায়? মেসেজটুকু ঠিক আছে, প্রতিদিন তাহলে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। তাহলে আজকে 12 তারিখ পর্যন্ত এখনো 2 মাস বাকি আছে, তাহলে মানে এতগুলো বিচ্ছিন্ন ঘটনা প্রতিদিন কি উনি বিচ্ছিন্ন বলবেন? আরও ঘটতে পারে। সেই কারণে আমার কাছে মনে হয় যে শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল জায়গা থেকে শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিচ্ছিন্ন ঘটনা না, এটা না বলে আমরা এই ঘটনার পূর্বাপর দেখছি, এই কমিটমেন্ট তিনি করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন, যদি পত্রিকার মাধ্যমে জানতে পারি, এখানে এসে শুনলাম যে ওই ফয়সাল খুনি কিলার সে ভারতে পালিয়ে গেছে, আবার আপনি তথ্য দিলেন যে সে থামস আপ দিচ্ছে, তার মানে সে নিরাপদে পৌঁছেছে। তো এখনও কি এটা বিচ্ছিন্ন থাকলো? ইটস এ প্ল্যান। এখন এই প্ল্যানটাকে যে যদি এটা হয়ে থাকে, এখন যদি সে ভারতে পালিয়ে থাকে, ভারত ছাড়া যাওয়ার জায়গা নাই, যদি ভারতে যেয়ে থাকে,
বিমান তো যাই নাই, তো ভারতে যেয়ে থাকলে এখন ভারতের সাথে আমরা ডিপ্লোম্যাটিক আলাপ শুরু করেন। শেখ হাসিনার বিষয়টি একরকম, কিন্তু একজন বিচ্ছিন্ন সন্ত্রাসীকে যদি ভারত জায়গা দেয় তাহলে আমাদের ডিপ্লোমেসির কিছু ভাষা আছে, তাহলে আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। এখন এটি একটা। দ্বিতীয় বিষয়টি আমি এভাবে বলতে চাই যে আপনি যদি 12 তারিখ পর্যন্ত বা 12 তারিখ পরবর্তী নির্বাচনকে সুষ্ঠু করে তার পরবর্তী ফলো আপ পর্যন্ত যদি বাংলাদেশকে নিরাপদ করতে চান, তাহলে খুব সুনির্দিষ্টভাবে বলি যে এই ঘটনার একদম পুরো পর্যালোচনা করতে হবে। এবং ওই ফয়সাল খুনি চলে গেছে, সন্ত্রাসী চলে গেছে, কিলার চলে গেছে, কিন্তু সে কিন্তু আরও কিছু চিহ্ন রেখে গেছে। কিছু অবশ্যই তদন্ত করে গোয়েন্দারা আছেন, আমাদের গোয়েন্দারা অত্যন্ত সফল, বিগত সময়ে দেখেছি। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই অত্যন্ত শক্তিশালী এবং মুহূর্তে তারা সব কিছু বের করে ফেলতে পারে। হয়তো এটার কিছু না কিছু অবশ্যই মানে কোনো স্কার বা কোনো দাগ বা চিহ্ন বা সিম্বল রেখে যাবে। এখন কে এখানে ইনভেস্ট করলো, কার কথায় আসলো, তার ফোন ট্র্যাক করে কোনো না কোনো উপায় বের করে অল্প দ্রুততম সময়ের মধ্যে এর আদি অন্ত বের করতে হবে। বের করে আমি মনে করি শ্যাডো মানে যারা এর সাথে সংশ্লিষ্ট যারা, তারা যদি দেশে থাকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাহলে পরে সরাসরি খুনিকে না পাওয়া গেলেও, বা খুনি বলছি আমি, মানে সন্ত্রাসীকে না পাওয়া গেলেও, তাহলে তার সাথে সংশ্লিষ্ট যারা, পুরো চেইনটাকে আপনি ভাঙতে হবে। কারণ তা না হলে এই চেইন যদি আপনি না ভাঙেন, এটা যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এই বিচ্ছিন্ন ঘটনা আরও ঘটতে পারে, এটা প্রতিদিন একটা ঘটতে পারে। জি, আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি যে তালিকা প্রকাশ হচ্ছে কারা কারা হিট লিস্টে আছে, কাদেরকে আক্রমণ করা হবে, এরপরে ওর পরে ও, এই ধরনের একটা পরিস্থিতি যদি থাকে তাহলে নির্বাচনী বৈতরণীটা পার হবে কিভাবে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যভাবেও জানতে পাচ্ছি বিভিন্নভাবে এই নির্বাচনকে 12ই ফেব্রুয়ারি জাতির বহুল প্রত্যাশিত, কোটি কোটি মানুষের প্রত্যাশা, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনে ঐতিহাসিক সন্ধিক্ষণে এদেশের কোটি কোটি মানুষ এই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে। গত 17 বছর এই তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই, সমগ্র মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গত 18 বছর। একটি সত্যিকার অর্থে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতীক্ষায় যখন আয়োজন চলছে, 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ সংসদে, এই নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি একটি ষড়যন্ত্র চক্রান্ত রয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, এই সহিংস ঘটনার জন্ম দেওয়ার জন্য, অস্থির করার জন্য, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য। তার এই ধারাবাহিকতায় এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। হাদির উপরে গুলিবর্ষণ, অন্যান্য প্রার্থীর উপরে গুলিবর্ষণ, এগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে সহিংস ঘটনা, জনমনে প্রশ্নের আতঙ্ক সৃষ্টি করছে, উদ্বিগ্নতার সৃষ্টি করছে। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না, কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই হাদির উপর গুলিবর্ষণ, তাকে হত্যার চেষ্টা, এটা একটা পূর্ব পরিকল্পিত একটা মাস্টার প্ল্যান করে তারা আসছে। সত্যিই যদি এই ফয়সাল করিম মাসুদ এই হত্যাকাণ্ড ঘটনার পর যেভাবে সেলফিতে দেখেছি বিদেশি সাংবাদিকরা দিয়েছে, ট্রেনে করে সে চলে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশে চলে গিয়েছে নিরাপদে, যে সে আপনার সেলফি তুলে পাঠিয়েছে, এটি যদি সত্য হয়ে থাকে, তখন আপনি চিন্তা করেন এটা কিভাবে বলবেন একটি বিচ্ছিন্ন ঘটনা? এরপরে যে এমন ঘটনা ঘটতে পারবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? সেই হুমকি দামকি তো তারা দিচ্ছে, দিয়ে যাচ্ছে। একটা পতিত ফ্যাসিস্ট সরকারের খুনি শেখ হাসিনা বিদেশে থাকে যে ভাষায় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে, আপনি চিন্তা করে দেখুন। এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতা এসেছে 91 থেকে 96, 2002 সাল থেকে 6 পর্যন্ত একই ঘটনার জন্ম দিয়েছিল শেখ হাসিনা। তিনি বলেছিলেন বিএনপিকে একদিনে ক্ষমতায় থাকতে দেবে না, সুস্থ, সেটাই তিনি করেছেন, শান্তিতে থাকতে দেবেন। শত শত মানুষকে গান বর্ডার দিয়ে হত্যা করেছিল বিরোধী দলের অরাজকতা রাষ্ট্র। আপনি দেখেছেন সেই ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আমাদের জানা রয়েছে। কত ভয়ঙ্কর খুনি, রক্ত পিপাসু ড্রাকুলা শেখ হাসিনা ক্ষমতার জন্য করতে পারে পৃথিবীর ইতিহাসে এর নজির, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য। মানুষের জীবন তার কাছে কিছু, সেটার ইতিহাস শেখ হাসিনা রচনা করে গেছে। আজকের যে হাদির এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা, অনেককে টার্গেট করে তারা রেখেছে। নির্বাচনকে সামনে রেখে এইভাবে হত্যাকাণ্ড ঘটাবে, নির্বাচনী পরিবেশকে বানচাল করবে, নস্যাৎ করবে। এটা তো আওয়ামী লীগের প্রচেষ্টা রয়েছে, আন্তর্জাতিক শক্তি এর সাথে জড়িত রয়েছে। বিগ চ্যালেঞ্জ
এই নির্বাচন কমিশনে এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সুষ্ঠু ভয়মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনকে উপহার দিয়ে। কঠিন সংকটে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। আপনাকে কোনো নমনীয়তা ব্যর্থতার সুযোগে এই সরকারের সামনে হারেনি। আপনার থেকে তো রাষ্ট্রের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, জনগণের জানমালের নাগরিকের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। শুধু একটি নির্বাচনের জন্য প্রতীক্ষা রয়েছে মানুষ। আজকের কিন্তু কঠোরভাবে এই সরকারকে সন্ত্রাসীদের দুষ্টের দমন, শিষ্টের লালন করতে হবে। সেই পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অল্প সময় রয়েছে আমরা দৃশ্যমান দেখতে চাই। আজকে কি একইভাবে আপনি যারা ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা করেছে, যে চিন্তা চেতনা তিনি ধারণ করেছেন, এই চিন্তা চেতনা আদর্শ তো শহীদ আবরার ফাহাদ বুয়েটের ছাত্র, কোনো রাজনীতি করতেন না, এই আদর্শ দর্শনকে তিনি ধারণ করেছেন। একই আদর্শ দর্শন তো এদেশের কোটি কোটি মানুষ ধারণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এইসব বিদেশি শক্তিদের কাছে রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই আদর্শ ধারণ করার কারণে জীবন দিতে হয়েছে। সেই ইতিহাস তো আমরা এদেশের মানুষ ভুলে যাই। এবং বেগম খালেদা জিয়া এই আদর্শ ধারণ করতেন এই খালেদা বলেই জিয়ার তাকে বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত, হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, এগুলো একটি পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের ষড়যন্ত্রের নীল নকশা। জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। তার মূল কারণ কি জানেন? একটি অবৈধভাবে একটি জনবিচ্ছিন্ন সরকারকে, আওয়ামী লীগ ভারত চেষ্টা করেছে অবৈধভাবে সব কিছু থেকে ছাপিয়ে রেখে, মানবাধিকার, আইনের শাসন সব লঙ্ঘন করে, ভোটাধিকার হত্যা করে অবৈধভাবে একটি সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রাখার, একটি বাফার রাষ্ট্র হিসেবে এই দেশকে ব্যবহার করার জন্য তারা চেষ্টা করে। অন্যায়ভাবে, অনৈতিকভাবে জুলুম, হত্যা, গুম খুন করে অবৈধভাবে লাইসেন্স দিয়ে অবৈধভাবে ভোট ছাড়া 17 বছর টিকে রেখেছে একটা পার্শ্ববর্তীরা। এই শাসন শোষণের বিরুদ্ধে এদেশে মানুষ রুখে দাঁড়িয়েছে। আধিপত্যবাদী শক্তি তাদের শাসন, শোষণ এবং আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়ে যে হস্তক্ষেপ করেছে নগ্নভাবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পানির সংকট, আমাদের সীমান্ত হত্যা, আমাদের রাজনৈতিক ইন্টারফারেন্স, আমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে আগ্রাসন চালিয়েছে, ভূমি, পানি, সব জন্য এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অতীতের যে কোনো সময় রুখে দাঁড়িয়েছে। তার প্রতিফলন আজকে আপনি দেখছেন সমস্ত মানুষ। এটা থেকে অত্যন্ত কঠোরভাবে রাষ্ট্রের মালিকানা জনগণকে তো আজকে সুষ্ঠু নির্বাচনের যে ঘোষিত টাইম, এই সরকারকে দৃঢ়ভাবে জনগণের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আসতে হবে। আপনাকে তো বিশ্বাস করতে হবে, জনগণের রায়কে মেনে নিতে হবে। আমাদের সাংবিধানিকভাবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। সার্বভৌম ক্ষমতা জনগণের, আপনাকে তো ফিরিয়ে দিতে হবে। মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার যে অধিকার রয়েছে সংবিধান, সেটা তো আপনাকে নিশ্চিত করতে হবে। জি জনাব শামীম, আমরা একটু মাহবুব কায়সার আপনার কাছে যাই। যে আওয়ামী লীগ আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের প্রশাসনিক কাঠামো সব কিছু ধ্বংস করে দিয়েছিল। একই সাথে তারা আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলিও তারা দলীয়ভাবে কুক্ষিগত করেছিল। আজকে আর কিছুক্ষণ পরেই আমাদের বিজয় দিবসের প্রথম লগ্ন শুরু হবে। 54 বছর পেরিয়ে আমরা বিজয়ের 55 বছরে আমরা পদার্পণ করব। আগামী বাংলাদেশটা কেমন হবে, কি হওয়া উচিত, আমরা নতুন বছরে নতুন সরকার পাবো কিনা, সেই সরকারটা জনমুখী, গণমুখী, দেশের কল্যাণের জন্য কাজ করতে পারবে কিনা, আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা কোথায়? জি, অনেক ধন্যবাদ। একটি ভিন্ন রকম প্রশ্ন আপনি করলেন এবং নিঃসন্দেহে তখন আমরা যে বিষয়গুলো আলাপ করেছি, আমাদের দুঃখ, ক্ষোভ, প্রত্যাশা, হতাশা নিঃসন্দেহে আমাদের আছে, আমরা রক্ত মাংসের মানুষ। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, একটি সরকার চলে গেছে, সরকার বলবো না, একটি রেজিম চলে গেছে, কিন্তু বাংলাদেশটা কিন্তু টিকে আছে। এই দেশ আমার, এই ভূখণ্ড আমার, এর প্রতিটা ইঞ্চি আমার, আমার বলতে এর মালিকানা আমারও। সুতরাং এই বাংলাদেশ যেহেতু কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই বাংলাদেশ টিকে থাকুক, স্বাধীন বাংলাদেশ টিকে থাকুক, এটি আমার আপনার সবার প্রত্যাশা। সুতরাং আমরা আবার হাল ছেড়ে দিলেও চলবে না, হতাশার কোনো জায়গা নেই। আমরা ধর্মে বিশ্বাস করি, যে ধর্মে বিশ্বাস করি না কেন,
অথবা যেই দর্শনে বিশ্বাস করি না কেন, আমাদের হতাশা আসে, কিন্তু আমরা হতাশা থেকে আমরা নতুন করে আশা জাগা নিয়ে তৈরি করতে চাই। আমি আপনার প্রশ্নের উত্তর শুধু এটুকু বলতে চাই যে 54 বছর হয়নি, কিন্তু কিছু হয়েছে। আমরা মৌলিক কিছু পরিবর্তন যদি করতে পারতাম, আমাদের সারা পৃথিবী এখন গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, মানবাধিকার যেভাবে চলে, গণতন্ত্র যেভাবে চলে, অথবা সোশ্যাল পলিসিগুলো যেভাবে তৈরি হয়, সেই জায়গাগুলো যদি আমরা একটু পর্যালোচনা করে, আমরা যদি দেশপ্রেম তো আমাদের আছে, কিন্তু দেশপ্রেমের মধ্যে কিছু ভ্রান্তি আছে, শিক্ষা প্রচুর ঘাটতি আছে, যার ফলে একটা জাতির যখন একটা মেজরিটি অংশ অর্ধশিক্ষিত, অশিক্ষিত অথবা ভুল শিক্ষিত, তখন আপনি এই দেশপ্রেমটা তাকে, এই পৃথিবীর বৈশ্বিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো তাকে আপনি শেখাতে পারবেন না। সেই সুযোগগুলো আবার রাজনীতিবিদরা নেয়। জনগণ কম শিক্ষিত হলে, জনগণ কম অশিক্ষিত হলে, অসচেতন হলে, সেই সুযোগে রাজনীতির নাম করে অনেকে তাদেরকে শাসন করা যায়, শোষণ করা যায়, এটি করে। সেই জায়গাটাই আমরা বলি যে এগুলো জনগণকে এই পর্যায়ে রেখে দেওয়ার পিছনেও কিন্তু রাজনীতির একটি বড় দায় আছে। আচ্ছা, যে কথাটি আমি বলতে চাই যে হতাশ আমরা হব না, কিন্তু 24-এ একটা কথা মনে রাখতে হবে, 1971 মহান স্বাধীনতা যেরকম আমাদের জন্য একটি নতুন মাইলস্টোন ছিল, 24 কিন্তু আরেকটি মাইলস্টোন। সুতরাং দেখুন, 9 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসা আওয়ামী লীগ, তখন কিন্তু অনেকেই আশা করেছিল, আমিও হয়তো কিছু আশা করেছিলাম, যে আগের বারের ভুল সংশোধন করে সে বুঝি একটি নতুন গণতান্ত্রিক, একটা ইনক্লুসিভ রাজনীতি করবে, কিন্তু ঠিক উল্টোটা সে করেছে। একটি দল এতটা ফেসিস্ট হতে পারে যে তিনবার মানে সে নির্বাচন দিয়েছে, কোনোটাই আসলে নির্বাচন হয় নাই। এবং আপনি ঠিকই বলেছেন যে একটা প্রজন্ম, বাংলাদেশে ইয়াং স্টার প্রজন্ম, যাদেরকে জেন জি বলি, তারা ভোট দেখে নাই। আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে গিয়ে ফিরে এসেছি। এখন ভোটটা মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্যটা হচ্ছে আমি আমার অধিকারটা প্রতিষ্ঠিত করা, আমার মতকে আমি এস্টাবলিশ করা। আমার ভোট দেওয়া প্রার্থী নাও জিততে পারে, কিন্তু আমি গণতান্ত্রিক এটা অধিকার, এখানে কোনো হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং 24-কে আমি একটু এভাবেই বলতে চাই, শেষ কথাটি, যে বিএনপি এখন বাংলাদেশের অত্যন্ত বড় রাজনৈতিক দল, জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক দল, এনসিপি নতুন করে এসছে, এনসিপির একটি বড় প্ল্যাটফর্ম আছে, এনসিপির একটা বড় দায় আছে, কারণ 24 তাদের নেতৃত্বে গড়ে মানে তৈরি হওয়া। সুতরাং এই গণতান্ত্রিক স্পেসগুলোকে আমি মনে করি সবাই গণতান্ত্রিক দলগুলোকে একটি ঐক্যের মধ্যে পৌঁছাতে হবেই। কারণ মনে রাখতে হবে, যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিক, শুদ্ধ, ক্রেডিবল নির্বাচন না হয়, তাহলে এই নতুন পুরাতন সব দলকে এই খেসারত দিতে হবে, বিশেষ করে যারা রাজনীতি করে, এবং আলটিমেটলি পুরো দেশকে এই খেসারত দিতে হবে। এবং ভারত তো এখানে আছেই, আমি ভারতকে এই জন্য বলছি, আগে থেকে তার মানে বিরূপ আচরণ আমরা দেখছি। সুতরাং অনৈক্যের কোনো জায়গা নেই। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি ঐক্য থাকলো, কিন্তু দলগুলো তো আলাদা আলাদা নির্বাচন করছে, কিন্তু আমরা খুব দুঃখের সাথে ভাবছি যে এত কিছুর পরেও বিএনপি বলি, জামাত বলি, সবাইকে আমরা দেখছি, সবাইকে না হলেও কম বেশি দেখছি, যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যারা আমাদের প্রতিনিধি হবে, তারা সৎ কিনা, তারা যোগ্য কিনা, তারা শিক্ষিত কিনা, তারা দেশপ্রেমিক কিনা, এই বিষয়টি একদম মানে নিক্তি দিয়ে চেখে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই নতুন বাংলাদেশ আপনি আশা করতে পারেন না। এই হচ্ছে শেষ কথা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, সংলাপ প্রতিদিন আজকে এখানেই শেষ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার সুস্থতা কামনা করছি, তিনি যেন আমাদের মাঝে ফেরত আসেন এবং বাংলাদেশের গণতন্ত্রের এবং ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, তিনি শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি বাংলাদেশের সাহসের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তিনিও যেন দ্রুত সুস্থ হন এবং বাংলাদেশের রাজনীতিতে আবার তিনি ভূমিকা রাখেন, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।